সুপ্রিয় ছাত্রছাত্রীরা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজে ডিগ্রি অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি আমরা সবাই বাসায় ভালো আছি, সুস্থ আছি। আমরা আমাদের যেসব স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে সেগুলো আমরা মেনে চলছি। আগের ক্লাসগুলোতে আমরা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আলোচনা করেছিলাম, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু যেগুলো কি এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। রাষ্ট্রের যে সর্বোচ্চ যে প্রতিষ্ঠানটা আছে এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সংবিধান সম্পর্কে। আমরা জানি প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা করার জন্য বা প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সেগুলোর কি থাকে, কিছু কিছু আইন থাকে, সেগুলোর রুলস থাকে, রেগুলেশনস থাকে, নিয়ম নীতির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। এখন এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার জন্য অনেক ধরনের নিয়ম নীতি থাকে। যেমন আমরা মহসিন কলেজের স্টুডেন্ট, আমাদের কাছে কিছু কিছু রুলস আছে, রেগুলেশনস আছে। আমি এখানে আসবো, আমি কিভাবে আসবো, আমার ইউনিফর্ম আছে, আমি কোন ক্লাসে বসবো সেটাও কিন্তু আমার কাছে নির্ধারিত করে দেওয়া আছে। ঠিক তেমনি একটা রাষ্ট্রে বসবাস করতে হলে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, কি কি কাজ আমাদেরকে করতে হবে, আমরা সেই কাজগুলো কেন করব, সেই কাজগুলো করার পেছনে আমাদেরকে কি কি পুরস্কার দেয়া হবে বা কি কোন কোন বিষয়গুলো আমাদের জন্য নির্ধারিত রয়েছে, এগুলো সবই কিন্তু আমাদের কাছে আছে। এবং সেই আইন, যে আইনের মাধ্যমে রাষ্ট্রটাকে পরিচালনা করা হয় সেটাকেই বলা হয় কি সংবিধান। আমরা বইয়ের মতে আসি, একটু বই একটা হচ্ছে পুস্তকীয় একটা সংজ্ঞা আমরা লিখে নিচ্ছি। সেটা হচ্ছে সংবিধান হলো এমন কতগুলো নিয়মের সমষ্টি যার দ্বারা শাসকের ক্ষমতা ও শাসিতের অধিকার, ঠিক আছে, মানে এখানে কি বলছে, এগুলোকে কতগুলো নিয়ম কানুনের সমষ্টি বলছে। এখানের মধ্যে অনেকগুলো রুলস আছে, রেগুলেশনস আছে, যেগুলো কে করবে, যা দ্বারা শাসকের ক্ষমতা, মানে এই ক্ষমতাটা এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কাকে হচ্ছে কর্তৃত্ব দেওয়া হয়েছে, সেই কর্তৃত্বটা কোন ধরনের হবে সেটা বলা আছে। আবার আছে হচ্ছে শাসিতের অধিকার, মানে শাসক যার উপর কি করছে, রাষ্ট্র পরিচালনা করছে, যাকে শাসন করছে সে কি কি অধিকার পাবে শাসকের কাছ থেকে এবং রাষ্ট্রের কাছ থেকে সেটা সম্পর্কে। এবং এই দুইজন মানুষ, দুইটা গ্রুপ, একটা গ্রুপ হচ্ছে শাসক গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে শাসিত গ্রুপ, তাদের সম্পর্কটা কোন ধরনের হবে সেই সামঞ্জস্যের কথাও এই সংবিধানের মধ্যে বলে দেয়া আছে। তার মানে রাষ্ট্র পরিচালনার যে মূল দলিল সেটাই হচ্ছে কি সংবিধান। এক কথায় আমরা বলতে গেলে ডাইসি বলেছেন রাষ্ট্র পরিচালনার যে মূল দলিল সেটাকেই বলা হয় সংবিধান, মানে মূল আইন, সর্বোচ্চ আইন। তাহলে আমরা বলতে পারি আমাদের কাছে ফৌজদারি আইন আছে, বিভিন্ন ধরনের আইন আছে, হ্যাঁ, ওগুলা ক্রিমিনাল ল আছে, আমাদের তথ্য অধিকার আইন আছে। এগুলো কোন ধরনের আইন? এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক আইন, মানে আমার ফৌজদারি বিষয়ক কার্যাবলীর জন্য একটা আইন, আমার রাজনীতিক কর্ম বিষয়ক যেই প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর জন্য আলাদা আইন, আমি রাষ্ট্রের মধ্যে বসবাস করছি সেখানের মধ্যে আমি কোন কোন ধরনের তথ্য পেতে পারি সেটা সম্পর্কে আমার আইন, তথ্য অধিকার আইন। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু আলাদা আলাদা কী আছে, আইনের ব্যবস্থা আছে। এখন আমি যখন এই আইনগুলোকে, এমন একটা আইন আছে যেখানের মধ্যে আমাকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয় যখন রাষ্ট্রের মধ্যে সাংঘর্ষিক কিছু আইন থাকে। আমরা প্রতিদিনই দেখি নতুন নতুন আইন আমাদের সামনে চলে আসে, সেই আইনগুলোর মধ্যে দেখা যায় আগের একটা আইনের সাথে পরের একটা আইনের কী হতে পারে, সংঘর্ষ হতে পারে। মানে আমাকে একটা আইনের মধ্যে বলা হয়েছে, আমার পররাষ্ট্র বিষয়ক যে আইনটা আছে সেখানে বলা হয়েছে যে আমি কি করতে পারবো না, রাষ্ট্রের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, রাষ্ট্রের নিরাপত্তার সাথে সম্পৃক্ত এই ধরনের কোনো তথ্য আমি প্রকাশ করতে পারবো না। আবার তথ্য অধিকার আইনে আমাকে কি বলা হয়েছে, তথ্য অধিকার আইনে আমাকে বলা হয়েছে হচ্ছে যখন আমার কাছে কেউ কোনো রাষ্ট্রের কোনো নাগরিক কোনো তথ্য চাইবে তাকে আমি এটা দিতে বাধ্য থাকব। তার মানে এখানে দুটো আইন আমাকে সাংঘর্ষিক করে ফেলছে, হ্যাঁ, একটা আইন বলছে আমি তথ্যটা দিতে পারবো না, আরেকটা আইন আমাকে বলছে যে না, সে তথ্যটা পাবে। যখন দুইটা আইনের মধ্যে সংঘর্ষ হয় তখন আমি কোন আইনটাকে দেখব, তখন আমি রাষ্ট্র যে আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে সেই আইনকেই আমার দেখতে হবে। সেটাই হচ্ছে কি সংবিধান, যেটা আমার মূল দলিল। এখন এই সংবিধান বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। মূলত সংবিধান দুই ধরনের, সংবিধানের প্রকারভেদ, সংবিধান হচ্ছে দুই ধরনের, লিখিত এবং অলিখিত।
লিখিত এবং অলিখিত। কিছু কিছু সংবিধান আমাদের কাছে লিখিত অবস্থায় আছে, যেমন আমরা দেখতে পাই বাংলাদেশের সংবিধান কোন ধরনের অবস্থায় আছে, লিখিত অবস্থায় আছে। আবার আমরা দেখতে পাই হচ্ছে ইউকের সংবিধান, ঠিক আছে, এটা কোন অবস্থায় আছে, এটা অলিখিত অবস্থায় আছে। মানে ইউকের কোনো সংবিধানই নেই, তারা যেই রুলস রেগুলেশনসগুলো অনুযায়ী হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে সেটাকে বলা হয় হচ্ছে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টাটা সেটা তাদের একটা দলিল ছিল। কোন ধরনের দলিল? নাগরিক দলিল। নাগরিকরা তাদের অধিকারের বিষয়ে ম্যাগনা কার্টার মধ্যে স্বাক্ষর করেছিল। তো সেই ম্যাগনা কার্টার মাধ্যমেই কিন্তু মূলত যুক্তরাজ্য তাদের যে রাষ্ট্র ব্যবস্থা এটা পরিচালনা করে থাকে। সেই ম্যাগনা কার্টা প্রয়োজন অনুসারে কি হয়? পরিবর্তন করা হয়, পরিবর্ধন করা হয়, সংযোজন করা হয়, বিয়োজন করা হয়। কিন্তু আমরা বাংলাদেশের সংবিধানের মধ্যে যেটা দেখি, বাংলাদেশের সংবিধান প্রয়োজন অনুযায়ী কিন্তু কি করতে পারে না, সংশোধন করতে পারে না। সংশোধনের প্রেক্ষিতে গেলে লিখিত সংবিধান দুই ধরনের, একটা হচ্ছে সুপরিবর্তনীয়, একটা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধান কোনো ধরনের সমস্যা ছাড়া, ঠিক আছে, পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। আমি চাইলাম আমি সেটা কি করতে পারলাম, পরিবর্তন করতে পারলাম। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সময়ের অনুযায়ী বা হচ্ছে নাগরিকের প্রয়োজন অনুযায়ী যখন তখন পরিবর্তন করা যায়। আবার যখন বাংলাদেশের সংবিধানের কথা বলছি, সেই সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধানের মধ্যে আমি যখন আসছি, বাংলাদেশের সংবিধান কিভাবে পরিবর্তন হয়? সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে, ঠিক আছে। সংসদ সদস্য যারা আছে, আমরা যাদেরকে এমপি বলে থাকি, তাদের 2/3 ভোট, মানে 300 জন এমপির মধ্যে 200 জন এমপির ভোট যদি আমি পাই, তারপরে আমি কি করতে পারবো? সংবিধানটা সংশোধন করতে পারবো। যদি 200 জনের একজন কমও এমপি আমাকে ভোট দেয়, মানে আমার 2/3 চেয়ে একটা ভোটও যদি আমার কম হয়, সেই সময় কিন্তু আমি কি করতে পারবো না, এই সংবিধানটা সংশোধন করতে পারবো না। এই কারণে এটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। আর সুপরিবর্তনীয় সংবিধান যেটা প্রয়োজন হলেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান। এখন সংবিধানের কথা যখন আমরা বলছি, সংবিধান লিখিত, অলিখিত, এরপর আসছে হচ্ছে সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। সংবিধান কিভাবে তৈরি হয়? হ্যাঁ, আমরা যখন সংবিধান তৈরি হওয়ার কথা বলছি, এই সংবিধানগুলো তৈরি হচ্ছে, যেমন আমার বাংলাদেশের সংবিধান আমি দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে ফেলেছি, লিখিত সংবিধান বলে ফেলেছি। মানে আমি লিখে ফেলেছি আমার সংবিধান, সেই সংবিধানটা আমি কিভাবে পরিবর্তন করতে পারবো? কষ্ট করে। রিজিড কনস্টিটিউশন, মানে আমার 2/3 ভোটের মাধ্যমে সেটা আমি পরিবর্তন করতে পারবো বা সংশোধন করতে পারবো। কিন্তু এই সংবিধানটা আমার কাছে এসেছে কিভাবে, তৈরি হয়েছে কিভাবে? সংবিধানের যে বিষয়াবলীগুলো, এগুলো আমার কাছে কিভাবে আসে? যেমন আমাকে রাষ্ট্র দিয়েছে, কি দিয়েছে? 5টি মৌলিক অধিকার দিয়েছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঠিক আছে, 5টা জিনিস দিয়েছে। এই 5টা জিনিস আমাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধান কেন দিয়েছে? ঠিক আছে, কারণ একজন মানুষ বেঁচে থাকার জন্য তার কি প্রয়োজন হয়ে থাকে? তার এই 5টি জিনিসের প্রয়োজন হয়ে থাকে। একটা রাষ্ট্রের মধ্যে একটা নাগরিক সুন্দরভাবে বেঁচে থাকার জন্য তার এই জিনিসগুলোর প্রয়োজন হবে। এই কারণে এটা আমার কাছে কোত্থেকে চলে এসছে? আমার প্রয়োজন চলে এসছে, আমার মৌলিক বিষয়াবলী থেকে চলে এসছে। তার মানে এটা আমার কাছে মৌলিক দলিল। ঠিক আছে, আমরা একটু লিখে নেই, এটা আশা করি সবাই লিখেছি। সংবিধান, এখন হচ্ছে সংবিধানের উৎস। উৎস, ঠিক আছে, সংবিধানের উৎস। প্রথম হচ্ছে মৌলিক বিষয়াবলী বা দলিল। মানে আমার যে নিডসগুলো, আমার যে প্রয়োজনগুলো, এইগুলো প্রথমেই আমার প্রয়োজন হবে। এই কারণে আমাকে কি করা হয়েছে? এই সংবিধানের মধ্যে অ্যাড করা হয়েছে। এখন যেমন আমাদের কাছে বিভিন্ন দিবস আছে,
ঠিক আছে, আমাদের 26শে মার্চ আছে, আমাদের 21শে ফেব্রুয়ারি আছে, আমাদের 17ই মার্চ আছে, আমাদের 16ই ডিসেম্বর আছে, আমাদের পহেলা বৈশাখ আছে। এই দিনগুলা 15ই আগস্ট আছে। এই দিনগুলা আমরা হচ্ছে জাতীয় দিবস হিসেবে উদযাপন করে থাকি। কিন্তু রাষ্ট্র সৃষ্টির পরবর্তী সময় থেকে কি আমরা এগুলো জাতীয় দিবস হিসেবে উদযাপন করেছি? না, সার্টেন একটা সময়ের পর থেকে কিন্তু আমরা এগুলো জাতীয় দিবস হিসেবে উদযাপন শুরু করেছি। এই কারণে এটা আমার কাছে জাতীয় দিবস হওয়ার আগে কি ছিল? হ্যাঁ, প্রথা ছিল, মানে আমি প্রথাভিত্তিকভাবে একটা দিন আমি উদযাপন করেছি। 16ই ডিসেম্বর 14ই ফেব্রুয়ারি কিন্তু আমার কাছে আজকে থেকে 8-10 বছর আগেও একটা জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি ছিল না। এখন আমি কি করছি? রাষ্ট্রীয়ভাবে সেই দিবসটাকে উদযাপন করছি। এখন আমি রাষ্ট্রীয়ভাবে আমাদের জাতীয় শিশু দিবস উদযাপন করছি। আমাদের রাষ্ট্রীয়ভাবে হচ্ছে আমরা কি বলে এটা, শোক দিবস উদযাপন করছি। এভাবে বিভিন্ন দিবসগুলো আমাদের কাছে কিভাবে চলে এসছে? প্রথা থেকে। ঠিক আছে, প্রথার মাধ্যমে, যেটা আমি আগে থেকে পালন করে আসছি। যেমন আমি কি বলছি? ঈদ বলছি। ঠিক আছে, ঈদ আমি কেন? ঈদ হচ্ছে আমাকে ছুটি দেয়। ঠিক আছে, পূজা আমাকে ছুটি দেয়। এই ছুটিগুলো আমাকে কখন দেয়? ঈদের সময় দিচ্ছে। পারপাসটা কি? ঈদ। আগে কি এই ছুটিটা ছিল? ছিল না। আগে কিন্তু তোমার ছুটি ছিল সপ্তাহে একদিন। কোন দিন? সানডে। ঠিক আছে, পরে দেখা গেল এটা ফ্রাইডেতে চলে আসলো। ফ্রাইডেতে কেন চলে আসলো? কারণ সেদিন আমরা জুমা পড়ি, জুমার কারণে হচ্ছে আমাদেরকে ফ্রাইডে, সানডে থেকে সেটা মুভ করে ফ্রাইডেতে দেওয়া হলো। তার মানে আমার প্রথা থেকেই কিন্তু আমার কাছে এই ছুটিটা চলে আসছে। এই যে আমাদের যে শুক্রবার ছুটি, এটা সাংবিধানিকভাবে স্বীকৃত আছে। ঠিক আছে, যার কারণে এই প্রথার মাধ্যমেও কিন্তু কি হচ্ছে? সংবিধান তৈরি হচ্ছে বিধিবদ্ধ আইনের মাধ্যমে। বিধিবদ্ধ আইনের মাধ্যমেও কিন্তু সংবিধান তৈরি হয়ে থাকে। যেমন আমার এই মৌলিক অধিকারগুলো আমাকে দিচ্ছে। ঠিক আছে, আমি পড়াশোনা করছি, আমার পড়াশোনা করে আমাকে কি করতে হবে? চাকরি করতে হবে। আমি কোন কোন ধরনের চাকরি করি? বাংলাদেশের পার্সপেক্টিভে আমার সরকারি চাকরি আছে, বেসরকারি চাকরি আছে, মানে ব্যবসা আছে, বিভিন্ন ধরনের আছে। কিন্তু আমি আমার সরকারি চাকরিতে প্রবেশের জন্য আমার কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কোথায় দিয়ে দেওয়া হয়েছে? এগুলো সরকারি কর্ম কমিশনের মাধ্যমে। সংবিধানের মধ্যে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সরকারি কর্ম কমিশন আমাকে কর্মচারী নিয়োগ দিবে এবং এটার জন্য আলাদা আইন করে দেওয়া হয়েছে। সরকার কে হবে? ঠিক আছে, সরকার হওয়ার জন্য তার কি কি যোগ্যতা লাগবে, হ্যাঁ, বা পার্লামেন্ট মেম্বার হওয়ার জন্য তার কি কি যোগ্যতা লাগবে, প্রধানমন্ত্রী কে হতে পারবে, রাষ্ট্রপতি কে হতে পারবে, এগুলো সবই কিন্তু কি করে দিয়েছে? সার্টেন এক একটা আইনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে বিধিবদ্ধ আইনের মাধ্যমেও কিন্তু সংবিধান কি হয়? তৈরি হয়। এরপর আসছে হচ্ছে সনদ। ঠিক আছে, সনদের মাধ্যমে হচ্ছে আইন তৈরি হয়। এখন আমরা সনদ কি বলে থাকি? হ্যাঁ, যেমন আমাদের স্বাধীনতার ঘোষণা, সেটা আমাদের কাছে একটা সনদ। সেটা কোথায় আছে? সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা আছে। ঠিক আছে, আমাদের 7ই মার্চের ভাষণ, সেটাও কি করে দেওয়া হয়েছে? সংবিধানে ইনক্লুড করা হয়েছে। আবার এটা আন্তর্জাতিক স্বীকৃতিও কিন্তু পেয়েছে। এই যে বিভিন্ন ধরনের সনদগুলো আমরা পরবর্তীতে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আইন হিসেবে ব্যবহার করছি। এরপর 5 নম্বরে আসছি হচ্ছে বিচার বিভাগীয় সিদ্ধান্ত। বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমেও কিন্তু আমাদের কাছে সংবিধান তৈরি হয়। যেমন এই সংবিধানটা যারা তৈরি করে তারা কোন কোন বিষয়গুলো হচ্ছে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করে, আমাদের কখন সংঘর্ষ হতে পারে, আমরা কোন কোন পর্যায়ে গিয়ে হচ্ছে সংবিধানের কি নিব? আশ্রয় নিব। যেমন মুসলিম আইন অনুযায়ী আমরা কি পাবো? ছেলেমেয়েরা কোন ধরনের সম্পত্তি পাবে। ঠিক আছে, এটা কোন ধরনের সিদ্ধান্ত? বিচার বিভাগীয় সিদ্ধান্ত। কারণ এই আইনটা কারা করেছে? এটা হচ্ছে মুসলিম আইন, যেটা সেটা বিচার বিভাগীয় একটা কমিটির মাধ্যমে এই আইনগুলো করা হয়েছে। এই যে এইগুলার মাধ্যমেও কিন্তু হচ্ছে তোমার সংবিধান তৈরি হয়ে থাকে। এরপর আসছে হচ্ছে পার্লামেন্টের
পার্লামেন্ট যদি চায় আমাদের এই কি অধিকারগুলো স্বীকৃতির মাধ্যমে তারা এই আইনগুলো তৈরি করে থাকে। এরপর আসছে হচ্ছে সন্ধি ও চুক্তি। আমরা বিভিন্ন সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সন্ধিগুলো করে থাকি, চুক্তিগুলো করে থাকি, এগুলোর মাধ্যমেও কিন্তু সংবিধান তৈরি হয়। আর সর্বশেষ আছে হচ্ছে সাধারণ আইন। আমরা রাষ্ট্রীয় যে বিষয়গুলো, রাষ্ট্রীয় যে কাজগুলো, এগুলো কোন কাজের জন্য, যখন কোনো কাজের জন্য যখন কোনো সমস্যায় পতিত হব, সেই সমস্যাগুলোর সমাধান আমরা কোথায় গিয়ে পাবো, সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা বিষয়াবলী সাধারণ আইনের মধ্যে লিপিবদ্ধ করা আছে এবং সেই আইন সম্পর্কেও কিন্তু এই সংবিধানের মধ্যে বলে দেয়া হয়ে থাকে। এই জন্যই এগুলোই হচ্ছে মূলত সংবিধানের উৎস। এরপর আসছি হচ্ছে একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনার জন্য তো অবশ্যই সংবিধান প্রয়োজন। সেই সংবিধানটা কোন ধরনের হতে হবে? সেই সংবিধানটা হতে হবে হচ্ছে উত্তম সংবিধান। ঠিক আছে, উত্তম সংবিধান। উত্তম সংবিধান কেন হতে হবে? কারণ উত্তম সংবিধান ব্যতীত কোনো রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব নয়। উত্তম সংবিধানকে অন্য কথায় আদর্শ শাসনতন্ত্র বলা হয়ে থাকে। উত্তম সংবিধান হলো আইন ও সংবিধানের বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত ও কার্যকর সংবিধান। ঠিক আছে, আবার বলছি, উত্তম সংবিধান হলো আইন ও সংবিধানের বিধিবিধান দ্বারা নিয়ন্ত্রিত ও কার্যকর সংবিধান। উত্তম সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে, এবার আমরা সেই বৈশিষ্ট্যগুলো লিখব, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য, সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে সুস্পষ্টতা। ঠিক আছে, উত্তম সংবিধান অবশ্যই কি হতে হবে? সুস্পষ্ট হতে হবে। কার কাছে? সরকারের কাছে তো অবশ্যই, সেই সাথে অবশ্যই সেই রাষ্ট্রের জনগণের কাছে যে সংবিধানটা তাদের জন্য তৈরি করা হয়েছে। সঠিকভাবে জ্ঞান লাভের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারবো? একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো, আমাদের কি কি অধিকার আছে, কর্তব্য আছে, দায়িত্ব আছে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আমাদের সমস্যা হচ্ছে আমরা জানি না বলে আমরা কি করতে পারি না, রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা নিতে পারি না। সেকেন্ড হচ্ছে সংক্ষিপ্ত হতে হবে। সংক্ষিপ্ত কেন হতে হবে? আমরা যখন দেখি আমাদের কাছে একটা প্রশ্ন, অনেক বড় একটা প্রশ্ন, ঠিক আছে, তো সেই প্রশ্নটা পড়তে পড়তে আমরা কি করে ফেলি? ধৈর্য হারিয়ে ফেলি। হ্যাঁ, তখন আমার মধ্যে আর ওই জিনিসটা সম্পর্কে জানার কোনো ধরনের ইন্টারেস্ট কিন্তু আসে না। এই কারণে আমার কাছে যখন বিষয়টা সংক্ষিপ্ত হয় তখন সেই ছোট একটা জিনিস, আমি একটা ছোট প্যারা দেখছি, একটা বড় প্যারা দেখছি, আমার ইচ্ছা হবে আমি বেশি কষ্ট না করে বড় প্যারাটা না পড়ি, আমার যে ছোট প্যারাটা আছে সেটাই আমি পড়ে থাকি। এই কারণে যখন সংক্ষিপ্ত হবে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, নাগরিকের কাছে গ্রহণযোগ্য হবে এবং আকর্ষণীয় হবে। এই কারণে সংবিধান, উত্তম সংবিধান অবশ্যই কি হতে হবে? সংক্ষিপ্ত হতে হবে। 3 নাম্বার হচ্ছে স্থায়িত্ব হতে হবে। স্থায়িত্ব থাকতে হবে। স্থায়িত্ব কেন থাকতে হবে? সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় বিষয়টা এখানের মধ্যেই চলে আসছে। সুপরিবর্তনীয়, আমার আজকে মন চাইলেও আমি এক ধরনের পরিবর্তন করে নিলাম, কালকে মন চাইলেও অন্য ধরনের করে নিলাম। এখন একটা আইন তৈরি থেকে শুরু করে এটা কার্যকর হতে জনগণের কাছে আসতে কিন্তু সময় লাগে। এমন হলো যে আমি আজকে একটা আইন তৈরি করলাম, এটা আমি কালকে গিয়ে আবার কি করে ফেললাম? চেঞ্জ করে ফেললাম। তো আমি আজকে এক ধরনের পড়লাম, কালকে অন্য ধরনের পড়লাম, তখন আমার মধ্যে এক ধরনের একটা অনীহা চলে আসবে সেই আইন সম্পর্কে জানার। কিন্তু যখন আইনটা স্থায়ী হবে, যখন আমার একটা বিষয়ের প্রতি জ্ঞান হবে, সেই জ্ঞানটা আমি কোথাও কাজে লাগাতে পারবো স্থায়িত্বতার কারণে, তখনই কিন্তু আমার কাছে সেই সংবিধানটা গ্রহণযোগ্য হবে এবং এটা উত্তম সংবিধান হবে। 4 হচ্ছে ব্যাপকতা থাকতে হবে। ব্যাপকতা কেন থাকতে হবে? একটা আইন কি কখনো শুধুমাত্র একটা জনগোষ্ঠীর জন্য হয়? যেমন আমরা সমাজের মধ্যে বসবাসকারী 3 স্তরের জনগোষ্ঠী আছি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিত্তের দিক থেকে শুরু করে। আইন তো শুধুমাত্র উচ্চবিত্তের জন্য তৈরি হয় না বা শুধুমাত্র নিম্নবিত্তের জন্য তৈরি হয় না, রাষ্ট্রের মধ্যে বসবাসকারী সকল নাগরিকের জন্যই কিন্তু আইন তৈরি হয়ে থাকে।
এখন এখানের মধ্যে আমরা হয়তোবা দেখলাম যে কোনো একটা আইন ব্যাপকভাবে হয়তোবা কি হচ্ছে না, প্রচার হচ্ছে না বা প্রসার হচ্ছে না, কোনো নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর জন্য সেই আইনটা তৈরি করা হয়েছে এবং এই আইনের সুবিধাটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠীই পাচ্ছে। তখন কিন্তু যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা যাদের জন্য কোনো ধরনের আইনের সুযোগ সুবিধা আসছে না, তারা কিন্তু এই আইনটা গ্রহণ করবে না। এই কারণে এই আইনের ব্যাপকতা থাকতে হবে। 5 নাম্বার হচ্ছে লিখিত রূপ থাকতে হবে। লিখিত রূপ কেন থাকতে হবে? মুখে মুখে তো আর কোনো ধরনের সংবিধান হয় না। আমরা যখন কানাকানি করি, হ্যাঁ, একজনকে একজনে একটা কথা কানে কানে বললাম, তখন কথাটা কি হলো, সে আবার গিয়ে আরেকজনকে বলল, তখন সে হয়তো বা দেখা যায় এখানের মধ্যে একটা নিজে থেকে কিছু একটা অ্যাড করে বা নিজে থেকে কিছু একটা মাইনাস করে সেই কথাটা বলে থাকে। পরে আবার দেখা যায় সে যখন থার্ড পার্সন যখন ফোর্থ পার্সনকে বলে, তখন ওটা আর একটু চেঞ্জ হয়ে যায়। কিন্তু যখন আমার কাছে একটা লিখিত রূপ থাকবে কোনো একটা বিষয়ের বা কোনো একটা আইনের, তখন সেই আইনটা সবাই কিভাবে সবার কাছে একইভাবে কিন্তু উপস্থাপন হবে। এই কারণে উত্তম সংবিধান অবশ্যই কি হতে হবে? লিখিত হতে হবে। 6 নাম্বার হচ্ছে আইনের অনুশাসন থাকবে। উত্তম সংবিধান অবশ্যই আইনের অনুশাসন অনুযায়ী কি হবে? পরিচালিত হবে। আর সময় উপযোগী হতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে, জনমতের অগ্রাধিকারকে প্রাধান্য দিতে হবে, সার্বভৌম ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে, সামাজিক রীতিনীতি আর প্রথা যেগুলো আছে এগুলোকে কি করতে হবে? ক্যাপচার করে রাখতে হবে বা গ্রহণ করে রাখতে হবে। আজকের মতো আমরা সংবিধান এখানেই শেষ করছি। আমরা জানি যে সংবিধানের মধ্যে এই বিষয়গুলো আছে। উত্তম সংবিধান কি? উত্তম সংবিধানের মধ্যে এইগুলো আছে, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, তারপর হচ্ছে সুপরিবর্তনীয় সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, সব কিছু সম্পর্কেই আমরা জেনেছি। আমাদের যেসব সমস্যাগুলো আছে সেগুলো আমরা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবো আমরা, ঠিক আছে? কমেন্ট বক্সের মধ্যে আমরা অনেকেই জানতে চাই, ম্যাডাম পরীক্ষা কখন হবে? পরীক্ষা যখন কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে তখন হবে, যখন প্রধানমন্ত্রী বলবেন বা যখন হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী বলবেন, অনুমতি দিবেন, তখন হবে। যখন ন্যাশনাল ইউনিভার্সিটি চাইবে তখন হবে। পরীক্ষা ম্যাডাম জানবে না যে কখন হবে। আর একটা বিষয়, ঠিক আছে, এটা সমস্যা, এটা অবশ্যই সমস্যা। পরীক্ষা না থাকলে আমরা হয়তো বা পড়াশোনার ইন্টারেস্ট হারিয়ে ফেলি। তারপরেও আমরা মাঝে মধ্যে ক্লাসগুলো একটু দেখব, ক্লাসগুলো বোঝার চেষ্টা করব, আমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো আমরা বের করে আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বাসায় থেকেও ভালো থাকবো, সুস্থ থাকবো সবাই। আল্লাহ হাফিজ।